আসসালামু আলাইকুম। আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। শুভ সন্ধ্যা। আজকে আমাদের কথা আজকে আলোচনা হবে রেজুলেশনের বিষয়। আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা যদি আপনারা একটু কমেন্ট করে জানান, তাহলে আমি বুঝবো যে আসলে আমার কথাগুলো শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি খুব স্পষ্টভাবেই কথা শুনতে পাচ্ছেন, এটা বোঝা যাচ্ছে। যে আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আপনারা অনেকেই জানেন যে বা অনেকে ইতিমধ্যে অকল্যাণ পরিষদ, যার জন্ম বা শুরুই হয়েছে মানুষের বদনাম, গীবত, তারপরে হচ্ছে কাজ না করে নিজের ফায়দা লুটা, তারপরে হচ্ছে কাজের বেলায় ঠন ঠন, কথার বেলায় একদম সেরা, তারা একটা রেজুলেশন পাইছে। সেই রেজুলেশন পাওয়ার পরেই তারা ফেসবুকে পোস্ট করছে রফিক ভাই কি বলছে আর হচ্ছে উনি কি বলছেন। এখন এই যে আমার হাতে কাগজ এবং হচ্ছে আমার মাথার উপরে দুইটা, আমরা যে দাবি, সেই দাবি ওই দিন আমরা যে মিটিং ছিল 23 তারিখে, সেই মিটিংয়ে আমরা এই দুইটা দাবি সেই জায়গায় জমা দিছি। এখন তারা কি দাবি জমা দিছে তাদেরকে ফেসবুকে প্রকাশ করতে বলবেন। তারপরে হচ্ছে আজকে যাই হোক, এত ঝগড়া কোনো বিষয় না। তো বিষয়টা হচ্ছে যে আমরা যে কথাগুলো বলছিলাম, যেমন আমি 23 তারিখের পরে 24 তারিখে লাইভ করছি, কন্টিনিউ লাইভের মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে বুঝাতে চাইছি এবং বলে গেছি যে দেখেন আমি যেই কথাগুলো বলছি রেজুলেশনে সেই কথার বাইরে আইছি কিনা। দেখবেন যে আমি যে ওই সময় লাইভে গিয়ে আনিস ভাইকে খারাপ বলছি বা কল্যাণ ওই দিন যে খারাপ বলছে, এই বিষয়টা কিন্তু আমি বলি নাই। ওই দিন কিন্তু আমি বলছিলাম যে আমাদের সাকিব ভাই কিন্তু আমাদের পক্ষে কথা বলছেন। তাহলে মানুষের কাছে জনপ্রিয়তা পাওয়ার জন্য তোমরা মনে করো যে একটা কাগজে তুমি কি কইছো, এইটা মানুষ এখন বুঝবে। বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমি সবসময় অন্তত ভালো কথা বললে আমি তাকে ভালো বলি, যদি খারাপ কথা বলে আমি অবশ্যই তাকে খারাপ বলি। তো আজকে রেজুলেশনটা অনেকে হয়তো পান নাই। রেজুলেশনে কি পাইছি বা কি আছে এই রেজুলেশনে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা ইতিমধ্যে বোধহয় অনেকে রেজুলেশনগুলো পাইছেন, আপনার ওই যে ফেসবুকে দিছে। তো সেই ক্ষেত্রে আমাদের অফিসেও রেজুলেশনের একটা কাগজ পাঠাইছে এবং কল্যাণ পরিষদও পাঠাইছে দুইটা। তো কল্যাণ হয়তো আগে পাওয়ার কারণে তারা ফেসবুকে পোস্ট করে রফিক ভাইয়ের নামে অপপ্রচার চালাইতেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লাইভ দেখতেছি, ধন্যবাদ। আমার কি লেখছে, আমরাও মানুষ, মোহাম্মদ রাকিব ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ রাকিব ভাই। তারপরে ময়মনসিংহ থেকে আউটসোর্সিং কর্মচারীরা দেখছেন, আমাদের শিল্পকলা একাডেমির আমাদের সাইফুল ভাই যুক্ত আছেন, আমাদের রিফাত তমা, আমাদের সেই বোন আমাদের লাইভ দেখতেছেন। তো আমার মাঝে মধ্যে আপনারা একটু কমেন্টে উত্তর দিয়েন, তো বুঝতে পারবো যে আসলে আমার লাইভটা ঠিক মতন চলতেছে। তো বিষয়টা হচ্ছে এত কিছু নাই। সেটা হচ্ছে আমরা যে কথাগুলো আগেও বলছি যে সেই কথাগুলো আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য আমাদের ভিতরে কি হয়েছে এইটার জন্য রেজুলেশনটা প্রয়োজন ছিল। রেজুলেশনটা আজকে তারা প্রকাশ করছে এবং প্রত্যেকের অফিসে পাঠাই দিছে। সেটা হচ্ছে রফিক ভাইকেও পাঠাইছে, সেটা আনিস ভাইকেও পাঠাইছে। তো এখন আমাদের যে দাবিগুলো ছিল, আমরা আপনাদের পক্ষ নিয়ে যে জি ধন্যবাদ। তো আমরা যে আপনাদের হয়ে কাজ করতেছি তারই প্রমাণ হচ্ছে এই
হচ্ছে ভিতরে এটাকে বলে রেজুলেশন, মানে মন্ত্রণালয়ের ভিতরে আমি কি বক্তব্য দিছি, রফিক ভাই কি বক্তব্য দিছে, আনিস ভাই কি বক্তব্য দিছে, সোহাগ ভাই কি বক্তব্য দিছে, সেই বক্তব্য। তাহলে দেখেন বিশেষ করে হচ্ছে এখানে সার্বিক বিষয় আলোচনার পরে তারা একটা শিরোনাম প্রকাশ করে। এই শিরোনামটা তাদের যে একটা মানে আমাদের পুরো ব্যাপারটা একটা কল রেকর্ড হয়, সেই কল রেকর্ড থেকে এটা প্রকাশ করে যে রেজুলেশনে কি কি আলোচনা হয়েছে। এখন এই বিষয়টা হচ্ছে রেজুলেশনের যে লেখাগুলো আইছে, এখন যদি আমরা এইটা নিয়ে যদি লড়াই করি বা এটা নিয়ে যদি বক্তব্য দিতে থাকি যে আনিস ভাইয়ের বক্তব্য উল্টায় রফিক ভাইয়ের বক্তব্য গেছে, এটা না, মূল কথাগুলো হচ্ছে দুইজনের কথা কিন্তু একই ধরন। অনেকে পানি বলে, অনেকে কয় হানি, তাইলে ভাষা কিন্তু একই। এবং আমাদের যে দাবি ওই জায়গায় কিন্তু লেখা আছে যে দুইজনেরই দাবিনামা ওই জায়গায় জমা দিছে, এটা তো তারা উল্লেখ করে দিছে। তাহলে আমাদের দাবিনামাগুলো যে আমার মাথার উপরে দেওয়া আছে যে আমরা সেখানে কি দাবিগুলো দিছি এবং আমরা কি বক্তব্য রাখছি, এবং তারা ওই ভিতরে কি বক্তব্য দিছে সেই বক্তব্যগুলো আমরা আপনাদেরকে দিছি। আচ্ছা, যাই হোক, আমরা এখন আমরা যে রেজুলেশন পাইলাম সেই রেজুলেশনের ভিতরে হচ্ছে যে আমরা যে কথাগুলো যেই দাবিগুলো চাইছি সেই দাবিগুলো কিন্তু সেখানে উঠে এসেছে। এখন আমরা মনে করি যে আসলে এই রেজুলেশন দিয়ে আমাদের মানে কোনো কিছু সমস্যার সমাধান করার কোনো ক্ষমতা আমরা রাখি না। আমাদের এই জিনিসগুলোকে আপনার হচ্ছে প্রজ্ঞাপন আকারে দিতে হবে, এবং 25-এর যে নীতিমালা সেই নীতিমালা আমাদের বক্তব্য বা মন্ত্রণালয়ের বক্তব্যের পরে যদি সেই নীতিমালা অনুযায়ী পরিবর্তন হয়, তাহলে আমরা মনে করব যে আমরা সফলতার দিকে সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো আমাদের হচ্ছে বিষয়টা যে আপনারা আমরা যতটুকু আশা করছি অতটুকুই লেখা কিন্তু আমাদের রেজুলেশনে চলে এসেছে। এখন হচ্ছে প্রজ্ঞাপন আকারে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন যে আমাদের কর্মসূচি ছিল 12 তারিখে, তো 11 তারিখে হচ্ছে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং জামাত ইসলামের ঢাকায় তাদের হচ্ছে যে পেয়ার নির্বাচনের সম্পর্কে তারা ঢাকায় আসবে, এবং 15 তারিখের ভিতরে আওয়ামী লীগ সরকার বলছে ঢাকায় হচ্ছে অ্যাটাক নামের একটা কর্মসূচি তারা দিয়েছেন। তো সেই বিষয়ে হচ্ছে আমরা প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে প্রশাসনকে বুঝাইতে সক্ষম হয়েছি যে স্যার, যদি আমরা রাস্তায় না থাকি, আপনি তো শিক্ষকদের দাবিগুলো পূরণ করে দিছেন বা তাদের দাবি পূরণ করার জন্য আপনি সহযোগিতা করছেন। আমরা দেখতে পাইলাম যে আমাদের যে প্রাথমিক শিক্ষকদের যে 10ম গ্রেড, তাদের উপর যেভাবে পুলিশ হামলা করছে, সেই হামলার তীব্র নিন্দা জানাই বাংলাদেশ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে। এবং এইভাবে একজন শিক্ষককে, একজন মাদ্রাসার হুজুরকে এবং আমাদের আউটসোর্সিং যারা আমরা সরকারি কর্মচারী আমাদের উপরে এবং বিভিন্ন ধরনের যে পুলিশি হামলা, সেই হামলার আমি তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন যে সাউন্ড গ্রেনেড মারলে মানুষ কতটা ক্ষতি হয়, তারা কিন্তু বলে যে সাউন্ড গ্রেনেড মারলে তারা কোনো ক্ষতি হয় না, কিন্তু আপনি দেখছেন যে এই সাউন্ড গ্রেনেড মানুষের জিন্সের পেনগুলো ছিদ্রি করে কিন্তু তার শরীরের ভিতরে ঢুকে যায়। তারপরও তারা বলে যে এই সাউন্ড গ্রেনেড মাত্র ভয় দেখানোর জন্য। তাহলে আবার উনি মারার পরে আবার স্বীকার করে যে আমরা হচ্ছে যে উনিও সরকারি কর্মচারী, আমরাও সরকারি কর্মচারী, এরকম হামলা হইতো না, নানান মানে আমাদের মারার পরে সে এক ধরনের এরকম একটা মানে তাদেরকে উপর দোষ চাপায় দেয় যে এই অপরাধটা তার ছিল, তার দাবি, তার ন্যায্য কথা বলা, তার রাস্তায় দাঁড়ানো, সেটা হচ্ছে তার অপরাধ। আপনারা রাস্তায় কেউ দাঁড়াবেন না, তাহলে মানে পুলিশ খুশি। তাহলে আমরা দেখছি কি যে শেখ হাসিনার আমলে যেভাবে পুলিশ আমাদেরকে হামলা করছে, আমাদেরকে যেভাবে রাস্তায় দাঁড়াতে দেয় নাই, এখন সেই পূর্ণ রূপে আবার পুলিশ কিন্তু সেই একইভাবে আমাদের প্রত্যেকটা দাবির ভিতরেই তারা কিন্তু এইভাবে সাউন্ড গ্রেনেড, তারপরে হচ্ছে আপনার এই শেখ হাসিনা থাকতো যে এত সাউন্ড গ্রেনেড কোথাও আমরা কিন্তু দেখি নাই যে এইভাবে সাউন্ড গ্রেনেড টিএসএল মারছে করছে। কিন্তু বর্তমান
কিন্তু দেখেন যে কি পরিমাণ সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, মানুষদের কিভাবে ছত্রভঙ্গ করা হচ্ছে, কিভাবে জলকামান মারছে, কিভাবে মেয়েদেরকে অসুস্থ করছে। তা যাই হোক, আমরা এটার তীব্র নিন্দা জানাই। আর হচ্ছে আমরা যেইগুলো কথাগুলো বলছি, আপনারা হয়তো এই কাগজগুলো আপনারা কিছুক্ষণের ভিতরে পেয়ে যাবেন, আমরা এটা পোস্ট করে দিব। অর্থাৎ হচ্ছে যে আমরা যেইগুলো কথা বলছি সেইগুলো কথা কিন্তু সেই জায়গায় এখানে আছে। তো এখন হচ্ছে যে নীতিমালা, প্রজ্ঞাপনের তো দিয়ে আপনি সব কিছু সমাধান করতে পারবেন না, কিন্তু প্রজ্ঞাপনের ভিতরে আপনি দেখেন লেখা আছে যে কোনো শ্রমিক যদি অন্যায়ভাবে ছাঁটাই করা হয় তাহলে কিন্তু ঠিকাদারকে ব্ল্যাক লিস্ট করা, ঠিকাদারি পদ তার আইনগত ব্যবস্থা করা। হ্যাঁ, এই রেজুলেশনগুলোতে কিন্তু তারা লিখে দিচ্ছে যে আপনারা যদি বিনা অপরাধে, যেমন এই জায়গায় আবার আরও কথা লিখছে যেটা আমি বলতাম আপনাদের বারবার, যে ফৌজদারি মামলা, যেমন চুরি করা, অপরাধ করা, হ্যাঁ, তারপরে হচ্ছে নানান ধরনের ফৌজদারি মামলা হলে তাহলে তাদেরকে চাকরি যেতে পারে, এরকম কথা কিন্তু আমরা রেজুলেশনে দেখতে পাইছি। তো এখন হচ্ছে যে আসলে রেজুলেশনটা আপনাদের পড়ে শোনালেই সবচেয়ে ভালো হইতো। আমি পড়ে শোনানোর ব্যবস্থা করতেছি, দাঁড়ান একটু। এই রেজুলেশনটা সম্ভবত আওলাদ ভাইয়ের কাছে আছে, আমরা একটু আওলাদ ভাইয়ের কাছে যোগাযোগ করে যাতে আমরা রেজুলেশনটা পাই সেই ব্যবস্থা করতেছি। আপনি সুন্দর এবং সাবলীল ভাষায় কথা বলেন, আপনার প্রতি দোয়া ও ভালোবাসা রইল এবং সঠিক নেতৃত্বের জন্য আমাদের এত কিছু করে ঠিকাদার প্রথা বাতিল তো হলো না, এত কিছু করে ঠিকাদারি প্রথা বাতিল হলো না, এই কথাটা আপনি কোথায় পাইলেন? আপনার স্ব প্রতিষ্ঠান যদি আপনাকে ঠিকাদার ব্যতীত অর্থ মন্ত্রণালয়ের সাথে যদি চিঠি পাঠায়, তাহলে তো ঠিকাদার ব্যতীত আপনার প্রতিষ্ঠানে আপনি কর্মচারী হিসেবে নিয়োগ পাইতেছেন, তাহলে ঠিকাদারের তো এখানে কোনো বিষয় না। আমরা এই 25-এর নীতিমালা যখন পরিবর্তন হয়ে যাবে, আমরা আমাদের যে প্রতিষ্ঠানের প্রধান, অর্থাৎ আমাদের যে মহাপরিচালক স্যার আছে, আপনাদের যে চিফ স্যার আছে, তাদের সাথে আলোচনার মাধ্যমে আমাদেরকে এই ঠিকাদারি প্রথাগুলো তারা যাতে ঠিকাদারকে আর টেন্ডার না দেয় এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে যাতে আমাদেরকে একটা তালিকা পাঠায় অনুমোদন নিয়ে আসে, তাহলে তো ঠিকাদার বাদ হয়ে যাচ্ছে। আপনি আপনার প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করতে হবে। তো আগে 25-এর নীতিমালাটা আমরা হাতে পাই। আমরা তো শুধুমাত্র একটা রেজুলেশন, অর্থাৎ 23 তারিখে যে সরকার আমাদের সাথে মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমরা রেজুলেশন পাইছি, এবং 25-এর নীতিমালা প্রকাশ করার আগেও আমাদের আরেকটা মিটিং হতে পারে যে সরকার কি সিদ্ধান্ত নিছে। আমরা কিন্তু বহু চেষ্টা করতেছি যে এই নীতিমালাটা কিভাবে আমরা করতে পারি, মানে নীতিমালাটা নিয়ে আলাপ আলোচনা করতে পারি। তো বাবু ভাই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কোন আইন তারা মানে না? মঞ্জুরি কমিশন, অর্থাৎ মঞ্জুরি কমিশন হচ্ছে আপনাদের যেমন আমরা আউটসোর্সিং যারা আছি আমাদেরও কিন্তু মঞ্জুরি কমিশন লাগবে। অর্থাৎ এই অর্থটা এই প্রতি মাসে এই ধরনের বাই ডেস্কোর আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ থেকে দেখতেছি। ধন্যবাদ এমডি ইউসুফ ভাই। আমি বলছিলাম, দেখেন আমার কথার সাথে আপনারা এই যে আজকে যে রেজুলেশনটা পাইছেন, রেজুলেশনটা আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন। মনোযোগটা পড়লে আপনারা অবশ্যই এই আমি যা যা কথাগুলো বলছি তা কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাই বেতন কত হবে, এইটা হচ্ছে 25-এর নীতিমালা। 25-এর নীতিমালা যখন হয়ে যাবে এবং আমাদের যে এই আপনার হচ্ছে কী বলে এই পে স্কেল, হ্যাঁ, অর্থাৎ যে বেতন কত হবে এইটার উপরে আপনাদের একটা ওই যে 25-এর যে নীতিমালা, সেই নীতিমালাতে আপনার বলে দিবে যে প্রথম ক্যাটাগরি বিশেষ সুবিধা, মানে বিশেষ সুবিধা 1, বিশেষ সুবিধা 2, তারপর প্রথম ক্যাটাগরি, দ্বিতীয় ক্যাটাগরি করে মোট 5টা ক্যাটাগরি। তো সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা আশা করি, যেমন আগের দিনগুলো তো যেই লাউ সেই কদু, ঠিকাদার রয়েই যাবে, পরিষদ তো আমাদের সরাসরি নিয়োগ বা দিবে না, তাহলে ঠিকাদার বাদ হবে না। আচ্ছা, চট্টগ্রামের কর্মসূচি গ্যাস কোম্পানি থেকে দেখতেছি। আচ্ছা ভাই, বিষয়টা হচ্ছে ঠিকাদার বাদ হবে না, একটা রেজুলেশনে কি ঠিকাদার বাদ করে? মানে রেজুলেশন সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকতে হবে, যে অর্থাৎ আমরা ভিতরে কি চাইছি সরকারের কাছে, সরকার আমাদের কথাগুলো শুনছে, সেই কথাগুলোর উপরে
আপনাদের একটা রেজুলেশন দিছে। এটা তো আপনার 25-এর কোনো নীতিমালা এখনও হয় নাই। তারপর হচ্ছে আমরা যে রাস্তা ছেড়ে দিছি বিষয়টা এরকম না, আমাদের তো কর্মসূচি 17 তারিখে ঘোষণা দেওয়া আছে। আপনারা কেনই মনে হইতেছে যে ঠিকাদার রেখেই এইটা হচ্ছে? আর ঠিকাদার তো আমাদেরকে এই জায়গায় বলাই হয়েছে, যদি আমার প্রতিষ্ঠান চায় তাহলে ঠিকাদার ব্যতীত আমাদেরকে সরাসরি তারা নিতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে আমার প্রতিষ্ঠানকে আমার বোঝাতে হবে যে আমাদেরকে ঠিকাদার ব্যতীত আপনারা অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য সুপারিশ করেন। তাহলে এটা তো এখনকার কাজ না, এটা হচ্ছে আমাদের আগে 25-এর নীতিমালা যখন সংশোধন হয়ে যাবে তখন ওই সংসদের আইনের ধারায় কিন্তু আমাদের প্রতিষ্ঠানকে আমরা তখন বলতে পারবো। এবং আপনার পদবি কি ভাই? আরিফ ইসলাম ভাই। আমি হচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন বাবু। আর হচ্ছে যে আমরা এই 23 তারিখে যে আমাদের একটা অর্থ মন্ত্রণালয়ের যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের রেজুলেশনটা আজকে আমরা হাতে পেয়েছি। তো সেই রেজুলেশনের ভিতরে আমরা যেই সরকারের সাথে আমাদের দাবিগুলো তুলে ধরছিলাম এবং সরকার আমাদের সাথে যেই ধরনের আলাপ আলোচনা করছে সেই বিষয় হচ্ছে আউটসোর্সিং 4th শ্রেণী কর্মচারী বলিষ্ঠ কণ্ঠস্বর রফিক ভাই এবং ইকবাল বাবু ভাই, খুব কম দ্রুত সম্ভব। আমি জানি আপনারা চেষ্টার অব্যাহত আছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রেখেই বলতে চাই। ধন্যবাদ ভাই। তো ভাই বেতন কত হতে পারে? এটা এটা 25-এর নীতিমালা যখন প্রকাশ করবে তখন আপনাদের বেতন কত হবে সেটা তখন আপনারা বলতে পারবেন। ভাই নীতিমালা কবে প্রকাশ করতে পারে? আমরা আশা করি এই সপ্তাহের ভিতরে প্রকাশ করতে পারে, অথবা স্যার যদি মনে করে যে আমাদেরকে নিয়ে আবার বসা দরকার তাহলে আমাদেরকে আবার একটা তারা মিটিং করতে পারে। কিন্তু আমরা তো 17 তারিখের যে কর্মসূচি ঘোষণা করছি আমরা যে কেন্দ্রীয় শহীদ মিনারে, আমরা সেই দিন ম্যাক্সিমাম আমরা 50 থেকে 60,000 মানুষ যদি আমরা উপস্থিত হতে পারি, আমরা ঠিকাদারি প্রথা বাতিল করবই। ঠিকাদার প্রথা বাতিল হবে। আমাদের তো যে মেনে নিছি বা প্রকাশ হয়ে গেছে বিষয়টা তো এরকম না। আর এই যে যারা বেতন কত হবে, কত দরকার, কত সুযোগ সুবিধা পাবেন, হ্যাঁ, এরা তো না। আমাদের আন্দোলনটা হচ্ছে বেতন বাড়ার জন্য না, আমাদের বেতন কমলো কিনা সেটা না, আমাদের একটাই দাবি, সেটা হলো ঠিকাদারি প্রথা বাতিল। যাদের চাকরি চলে গেছে তাদের চাকরিতে পুনর্বহাল করা। আর যারা আন্দোলন সংগ্রামে আসে নাই তারা হতাশ হয়ে যাবে, তারা কত সুবিধা পাবে, আমরা মাইর খাইলাম তারা সুবিধা পাবে, তারা অতি উৎসাহ হয়েই এই ধরনের কমেন্টগুলো করতে পারে। হ্যাঁ, তো আসলে এই হলো মূল বিষয়। আর হচ্ছে এই ঠিকাদারি প্রথা বাতিলের জন্য তো আমাদের কর্মসূচি রয়েই গেছে। আমাদের কর্মসূচি তো আমরা স্থগিত করি নাই, বা এই রেজুলেশন দেখেই যে আমরা শান্ত হয়ে বয়ে গেছি বিষয়টা এরকম না। শুধুমাত্র রেজুলেশনের বিষয়টা হচ্ছে যে আমরা ওই দিন ভিতরে কি কথাগুলো বলছিলাম সেইটা প্রকাশের নামই হচ্ছে একটা রেজুলেশন, সরকারের কাছে একটা ডকুমেন্টস, যে এই বিষয়গুলো আউটসোর্সিংয়ের 2টা নেতারাই বা 2টা সংগঠনকে নিয়ে আমরা বসেছিলাম। সেই বসার পরে তারা এই ধরনের আমাদের কাছে প্রস্তাব দিছে। সেই প্রস্তাব অনুযায়ী অর্থাৎ দুইজনেরই, অর্থাৎ আমরা কল্যাণ পরিষদ বলেন আর ঐক্য পরিষদ, দুইজনেই কিন্তু দাবিনামা সরকারের কাছে দিছে। এইগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করে তারা যেটা উপযুক্ত মনে হয় সেই উপযুক্তটাই আমরা যে 25-এর নীতিমালা সংশোধন হয়ে আমাদের এটা প্রকাশ করা হবে। তখন সেই প্রকাশ করার পরে আমাদের তো মানা আর অমানার বিষয় আছে না। আমরা তো যে 25-এর নীতিমালায় যদি আমরা আমাদের যে ঠিকাদারি প্রথা যদি বাতিল না থাকে বা ঠিকাদারের প্রথা যদি আমরা বাতিল করতেই না পারি এবং আমাদের চাকরিতে যদি আমরা মানুষকে পুনর্বহাল করতে না পারি এবং বকেয়া বেতনের যদি কোনো সমস্যার সমাধান না দেয় তাহলে তো এই আন্দোলন করে কোনো লাভ নেই, এই আন্দোলন তো পুরো জিরো। তাহলে 59 বছর না ভাই, আপনি শুনছেন যেটা সেটা হচ্ছে 59 বছর না, সম্ভবত 60 বছর, 1 বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ চাকরির বয়সসীমা কিন্তু 32 বছর এখন, আগে ছিল 30 বছর, এখন কিন্তু চাকরিতে আপনি ঢুকতে পারবেন 32 বছর। তাহলে সেই কারণে এদিক দিয়ে 2 বছর বাড়ছে, আর তারা আবার 59-60 বছরে তারা নিয়ে গেছে।
মোহাম্মদ রনি মাতব্বর, ইকবাল বাবু ভাই, যাদের বেতন বিষয়ে কথা বলছেন তারাও মূর্খ, কারণ তারা এটা বোঝে না যে বেতনের আগে চাকরি দরকার আপনাকে সরিয়ে রাখার জন্য এইসব প্রশ্ন করতেছে। হ্যাঁ, ধন্যবাদ, বুঝতে পারছি। আসলে মানুষ তো প্রশ্ন করে বিভ্রান্ত তৈরি করতে চায়, আবার অনেকে বুঝে না। সবার কিন্তু সবার চিন্তাধারা থাকে না। ইকবাল ভাই প্রকাশ করবেন কবে? আমরা আশা করি এই সপ্তাহের ভিতরেই আমাদের এই জিনিসগুলো হয়ে যাবে। তো আসলে আমরা দেখলাম যে আপনাদেরকে ধন্যবাদ জানাই, সারা বাংলাদেশের আউটসোর্সিং ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই যে কারা সঠিক কারা ভুল সেটার প্রমাণ আমরা পেয়ে গেছি। আর একটা কথা হচ্ছে, আপনারা এমন কমেন্ট করবেন না যে কমেন্টগুলো করলে আমাদেরকে অত মানসিকভাবে আঘাত পাই আমরা। সেটা হচ্ছে, যেমন আপনারা বলতেছেন যে ঠিকাদার তাহলে থেকেই গেল, আপনি বুঝলেন কিভাবে? শ্রমিকের কণ্ঠস্বরকে বলতে চাই, আপনি যে কমেন্ট করলেন যে ঠিকাদার তাহলে রয়েই গেল, তাহলে ঠিকাদার রয়ে গেল আপনি বুঝলেন কিভাবে? তাহলে কি কালে আমরা ক্যান্সেল করে দিব 17 তারিখের প্রোগ্রাম? আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করে দিই। 17 তারিখের প্রোগ্রাম তো আমরা ক্যান্সেল করি নাই, 15 তারিখের প্রোগ্রাম আমরা 17 তারিখে নেওয়ার মানে কি? আপনারা তো বারবার দেখছেন যে পুলিশ আপনাদের উপরে আতঙ্কিতভাবে হামলা করছে, এবং আপনারা জানেন সেই দিন যুবলীগের প্রোগ্রাম, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আওয়ামী লীগের ঢাকা অ্যাটাক। আপনার মতন লোক আসতে পারবেন? যদি রাস্তায় অ্যারেস্ট হয়ে যান, যদি আওয়ামী লীগের কর্মী হিসেবে আপনাদের ধরে নিয়ে যায়, আপনাদের ছুটাবো নাকি আমরা আন্দোলন সংগ্রাম করব? তাহলে সেই কারণে আমরা বলেছি যে গত আন্দোলন থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করছি। এই কারণে আপনারা যাতে আর ক্ষতিগ্রস্ত না হন, আপনারা যাতে ব্যথা না পান, আপনারা যাতে মাইর না খান, আপনাদের দাবি নিয়ে যাতে আপনারা বাড়ি যেতে পারেন, সেই লক্ষ্যেই তো আমরা কাজ করে যাচ্ছি রে ভাই। চাকরির মেয়াদ থাকবে 60 বছর। আপনার 32 বছরের বয়স, অর্থাৎ 18 থেকে আপনার হচ্ছে 32 বয়সের ভিতরে এরকম একটা যদি সিস্টেম আসে, তাহলে 32-এর পরে সম্ভবত আর আউটসোর্সিং নিবে কি না, এরকম বিষয় আজও পর্যন্ত এরকম কোনো আলোচনাই হয় নাই। যে আপনারা জানেন যে 18 থেকে 55 বছর বয়সে যেই কোনো মানুষকে আউটসোর্সিংয়ে চাকরি দিতে পারবে, এরকম কিন্তু একটা ছিল। কিন্তু যদি ওই সময় যদি এরকম একটা নিয়ম থাকতো যে আউটসোর্সিংয়ের কর্মচারীরা 30-এর পরে আর ঢুকতে পারবে না, বা 32-এর পরে তাদেরকে নিতে পারবে না, তাহলে আমাদের অনেক মা বোন যারা আছে এখন হাসপাতালগুলোতে চাকরি করে, তাদের বয়স 55 বছর, 50 বছর, কারো 45 বছর, কারো 40 বছর, এই ভাই বোনগুলো খুব বিপদে পড়ে যেত এবং তাদের চাকরি টিকানোটা খুব দুরবস্থা হয়ে যেত। তাহলে এই কারণে মনে করেন আমরাও একটু ওই জিনিসটাকে এড়াই গেছি, বয়সের বিষয়টা এড়াই গেছি, যাতে আমাদের অনেকের 50 বছরের উপরে বয়স আছে, 40 বছরের বয়স আছে, তারা যাতে অন্তত 10 বছর 5 বছর চাকরিটা করে তারা যাতে খেতে পারে, এবং তারা যাতে একটা সর্বজনীয় পেনশন বা একটা তাদের চাকরির যাতে কোনো না কোনো সরকারের একটা সুযোগ সুবিধা তারা পায়। আমাদের লড়াইটা সেই দিনও শেষ হবে না, আমার মৃত্যুর পরও কিন্তু এই লড়াই চলবে। আজকে লড়াইটা শুরু করছি কাঁচা চুল নিয়ে, আমার মনে হয় এই লড়াইটা শেষ হতে হতে চুল পেকেও যেতে পারে, বা আমরা ইকবাল নাও থাকতে পারি। ঠিকাদারি কথা বাতিল চাই, চাকরি নিশ্চয়তা, অতিরিক্ত কর্মঘণ্টার জন্য মজুরি চাই। হ্যাঁ ভাই, এই জিনিসগুলো কিন্তু একদম এই যে রেজুলেশনগুলোতে আপনারা খুব স্পষ্ট পাবেন। ইসলাম উদ্দিন ভাই, বাবু ভাই, আপনাকে বলছি, আপনি বাংলাদেশ আউটসোর্সিং কর্মী ঐক্য পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক, আলতু ফালতু লোকদের কথায় কান দিবেন না। আপনার লাইফ এবং আপনার মুখে শোনার জন্য অধিক আগ্রহে বসে আছি। ধন্যবাদ প্রিয় ভাইয়ের আমার। আসলে আমি খুশি, কারণ আমার কথাগুলো এবং যে এই ভিতরে যে আমরা কথাগুলো যে বলছিলাম, আমরা যে মিথ্যা কথা বলি নাই, তারই প্রমাণ হচ্ছে রেজুলেশন। আসলে আমরা এখন পর্যন্তই আপনাদের পক্ষেই কাজ করতেছি, এবং আপনাদের হয়েই লড়াই সংগ্রামটা আমরা করতেছি, এবং যে আপনাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। ঐক্যবদ্ধ জাতি কেউ ধ্বংস করতে পারে না, আমাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে ইনশাল্লাহ। আর আপনারা সবাই দোয়া করবেন। আর
লাইক কমেন্ট শেয়ার, হ্যাঁ, যে জারদ সন্তান যারা আছে এদের পেজে আপনারা কেউ লাইক শেয়ার কমেন্টগুলো করবেন না, তাহলে দেখবেন ওই ইদানিং ওরা ফেল, কারণ এখন ওদের লাইক কেউ কমেন্ট করে না। এবং মানে আমি আজকে একটু বিকেলবেলা গণলাম যে জারদ সন্তানদের 50টা কমেন্টের ভিতরে হচ্ছে 2টা হচ্ছে যে ওই যে মানে পাট খেতে যেগুলোর জন্ম দিছে ওগুলা লিখছে ভালো, আর বাকিগুলো আপনার সব বকাবাদ্য। তাহলে সেই বকাবাদ্য মানে আপনারা দিতেছেন, এই কারণে আমরা বকাবাদ্য দিতে চাই না, কারণ কুকুরের সাথে কুকুর হওয়ার কোনো দরকার নাই। আসলে কুকুর সবসময় পায়ের নিচেই কামড় দেয়, আমরা সেটা বুঝি। আর হচ্ছে যদি কোনো দিন যদি সামনে পড়ে, হ্যাঁ, যদি কোনো দিন সামনে পড়ে তখন এর প্রতিশোধ নিব ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ আমার গায়ে আমার যে হাত তুলতে হবে না, আমার ইশারাই যথেষ্ট। আমি শুধু ওই কুত্তার বাচ্চারে আমি যখন এই ইশারা দিব ইনশাল্লাহ, তখনই দেখবেন যে ওই কুত্তার বাচ্চারে ওই কুকুরের মতনই রাস্তায় পিটাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, কারণ এই শুরু করলাম আমরা যে সরকারের সাথে এই লড়াই সংগ্রাম করার কারণে, এই লড়াই সংগ্রামটা করার কারণেই মনে করেন যে আমরা দিন দিন আলোর মুখ দেখতেছি। আসলে একটা অন্ধকারের জগতে ছিল এই আউটসোর্সিং কর্মচারীরা। আউটসোর্সিংয়ের লোকেরা এখন পর্যন্তই তাদের ব্যাংকের চেক, অর্থাৎ চিন্তা করা যায় যে একটা ব্যাংকের চেক যেটা হচ্ছে আপনার সম্পদ, আপনি আউটসোর্সিংয়ে চাকরি করেন বা নাই করেন, কিন্তু আপনার ব্যাংকের চেক, অর্থাৎ সেই চেক ঠিকাদারের কাছে থাকে কিভাবে? এটা সম্পূর্ণ আইন এবং ফৌজদারি অপরাধ। এবং এই দুদকের কাছে, ঠিকাদারের কাছে যদি এরকম 50-100 মানুষের যদি এই যে চেকের ভিতরে সইকার ছাড়া যদি এরকম সাদা কিছু পায়, ভাই তার যাবজ্জীবন জেল হয়ে যাবে আমি মনে করি। তার তো এই ব্যবসা থাকবেই না, এবং তারা তাদের লাইসেন্সটাকে হারাবে, তারা জেল খাটবে। হ্যাঁ, মানে চিন্তাও করতে পারবে না যে আসলে এত বড় তারা একটা অন্যায় করছে। যে বিদ্যুতের, অর্থাৎ ডেস্কোর কর্মচারী, ডেস্কো, নেস্কো, পল্লী বিদ্যুৎ বলেন, তারপরে হচ্ছে এই যে আপনার কি বলেন যে ডিভিডিসি বলেন, তারপরে হচ্ছে এদেরকে বেতনের আগে চেক নিয়ে রাখছে, সেটা তার সিগনেচার করা এবং ব্লাঙ্ক চেক, খালি চেক। তাহলে সেই জায়গায় যদি ওই ঠিকাদার লিখে যে আমার কাছ থেকে এই রবিউল ইসলাম 5 লাখ টাকা নিছে, তাহলে সেইটার প্রমাণ তো সেইটাই যে 5 লাখ টাকা আপনি তারে দিছেন। আপনি কিভাবে প্রমাণ করাবেন যে আপনার সাদা চেকটা আপনি তারে দিয়া রাখছেন অগ্রিম? মানে আপনার চেকটা কেন তারে দিয়া রাখলেন রে ভাই? চাকরি যদি নাও করেন তবু তো আপনি আপনার চেক ফেরত চাইবেন যে আমার চেক দে। তা না হইলে যে আমি একটু বলবো যে আমাদের এখানে এমডি রাসেল শিকদার, অর্থাৎ আমাদের প্রতিবাদী কণ্ঠ, ওর নাম হচ্ছে জিহাদ। এই যে দেখো, এই যে একটা মনির নামে একটা জারদ সন্তান আছে, মনির, ওরে মাসি তুইলা তুমি থাপাইতে থাকো। হ্যাঁ, কারণ আমার লাইফটা তো নষ্ট করতে চাই না। তো ওর যত পারো ওরে মানে ইচ্ছা মতন দিতে থাকো। আমি দিয়ে দিলাম যে যত পারো, আর সবাইকে বলবো ওরে যাতে রিপোর্ট মারেন আপনারা সবাই দয়া করে। ওর কমেন্টগুলোতে, ওর পেজগুলোতে রিপোর্ট মারেন, ফেসবুক ওর আইডিটাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, তো এই আর কি। তো এই হচ্ছে আমাদের হাতে কাগজ, আমাদের দাবিনামার কাগজ। এই যে আমরা কী কী কাগজ দাবি করছি আমরা সেটা জমা দিছি, এবং আমাদের ডিএমপি পুলিশ কমিশনারের সাথে এবং হচ্ছে আমরা উপরের মহলের প্রশাসনের সাথে কথা বলতেছি যে স্যার আমরা খুবই নির্যাতিত, অবহেলিত স্যার, আমরা কেউ 15 মাস ধরে বেতন পাই না, আমরা খুবই বিপদগ্রস্ত আছি। আমাদেরকে আপনারা যদি এই আমলে, অর্থাৎ ডক্টর ইউনূস স্যারের আমলে যদি আমাদেরকে পরিবর্তন করে না দিয়ে যায়, তাহলে আমরা মনে করি যে এই মনিরের জন্য আমি আনিসকে কিন্তু এখনও বকা দিই নেই, বা এসকে নূরে আমার মুখের ভাষায় আমি কিন্তু বকা দিই নেই। আপনারা যদি মনিরে না থামাইতে পারেন তাহলে মনিরের অপরাধ আপনাদের অপরাধ মনে করে আমি মানে গ্রহণ করব, এবং
মনিরের যদি সংগঠন থেকে বের না করে দেন তাহলে কোনো একদিন এই মনিরের জন্য আপনারা বিপদে পড়বেন। আমি কিন্তু এসকে নূর রে বা ওই যে আমাদের আনিস ভাইকে আমি কখনো কিন্তু বকা দিইনি, অন্তত তাদের শ্রদ্ধা করি, কারণ সে একদিন হইলেও আমাদের এই মুক্তির জন্য রাজপথে আসেন। হয়তো তার পলিসিটা ভুল, তার পলিসিটা উল্টা, সে হয়তো মনে করে যে শুধু টেবিলে টেবিলে সমাধান করা উচিত, আবার সে মনে করে জেল জরিমানা, জেলে যাওয়া, এনএসআই ডিজিএফআই তাকে তুলে নিয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো তো এই এই জিনিসগুলোর মানে মানে ধন্যবাদ। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে, হ্যাঁ, এই যে মানে কমেন্টগুলো যখন পড়ি তখন কিন্তু মানে মন মানসিকতাটা নষ্ট হয়ে যায়, আসলে কথাগুলো চেঞ্জ হয়ে যায়। ভাই, আমাদের যে ওয়াসারের যে ভাই আছে, ঢাকার জোনের যেইগুলো ভাইয়েরা আছে, এই ভাইদের প্রতি অনুরোধ যে আসলে অতিরিক্ত কোনো কিছু ভালো না। তো সেই ক্ষেত্রে যদি আমি প্রশাসনকেও জানাবো, ওর স্ক্রিনশট দিয়ে রাখছি, ওর বিষয়গুলো নিয়ে আমরা ডিসি মাসুদ স্যারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব যে আসলে ওরে যদি কেউ কিছু কয় তাহলে স্যার যাতে, এবং ওর বিরুদ্ধে একটা জিডি করা, এবং হচ্ছে ওর সংগঠনের প্রতি আমাদের একটা যদি এরকম বাধ্য হয় তাহলে তো মানে আমরা চাইতেছি না যে 25শে নীতিমালা সংশোধনের আগে একটা আমরা নিজেরা একটা ঝামেলা করি, কারণ এই সুযোগটা যাতে সরকার না পায়, যেমন মনে না করে যে দুইটা গ্রুপ, তাহলে কিন্তু রাজপথে দুইটা গ্রুপ একটা গ্রুপও দাঁড়াতে পারবেন না। ঐক্য পরিষদ ভুয়া সংগঠন না কি সংগঠন, এইটা ঐক্য পরিষদ জানে। আর ঐক্য পরিষদ আছে বলেই আজকে আউটসোর্সিং দৈনিক মজুরি প্রকল্পের মানুষ স্বপ্ন দেখা শুরু করছে, এবং সরকারের ঘুম আমরা নষ্ট করতে পারছি। এই পর্যন্ত আমরা কতগুলো প্রোগ্রাম দিছি, আর 4 দিনের আলটিমেটাম শেষ হয়নি এখনো। ওর 4 দিন শেষ হইব কবে? এই 4 দিন শেষ হবে কবে? এই মনির মানুষের কাছ থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ লেনদেন করতেছে, শুধুমাত্র মানুষ বলতেছে না, কয়দিন পরে বলবে যে এই লোকটা কত টাকা মানুষের কাছ থেকে লুটপাট করে খাইছে। আপনারা কয়দিন পরে প্রমাণ পাবেন। আমাদের আগে 25শে নীতিমালাটা সুদ হয়ে যাক, যারা টাকা খাইছে ওরাই ওদেরকে পালিশ করব। হ্যাঁ, ওদের কাছেই, ওদের কপালেই ওদের মাই আছে। তো ধন্যবাদ ভাই, আমরা নিরাশ হই নাই, আমরা ওদের কথায়, এই কুত্তার বাচ্চাদের কথায় আমরা হতাশ হই নাই, কারণ এই কুত্তার বাচ্চা মানে কিছু সংগঠনে এমন কিছু জারদ সন্তান থাকে, সেই জারদ সন্তানগুলোরা এগুলোই হলো ওদের কাজ। তো এবং হচ্ছে এই এদের কমেন্ট নিয়ে আমার কোনো নাই, বিন্দু পরিমাণ মাথা ব্যথা নাই, কিন্তু যদি ওর সভাপতি এবং ওর সাধারণ সম্পাদকের যদি আমাদের লোকদেরকে বলি তাহলে মনে করেন যে আরও কত ভাষায় গালাগালি করবে। কিন্তু আমরা বলে দিছি যে দুইটা সংগঠনের নেতাদেরকে যাতে কেউ কথা না বলে, কেউ যাতে খারাপ ব্যবহার না করে, এতটুকু আমরা বলে দিছি, আমাদের পক্ষ থেকে আমরা বলে দিছি। আর তারপরে যদি ওরা বলে তাহলে আমাদের কথাগুলো আমরা পরবর্তীতে তুলে নিব, এবং তখন বুঝবে। আর ঢাকার শহরে যদি তোমার পচা ডিম মাথায় পড়ে তখন কিছু মনে করো না। হ্যাঁ, মানুষ তোমার ছবি স্ক্যান দিয়ে মানে সবাই দেখবে। হ্যাঁ, ওরের ভাই একটু আপনারা সবাই একটু খেয়াল করেন, ওর বিষয়টা আপনারা একটু দেখেন, মানে এমনভাবে সাইজ করবেন যে মনে করেন যে নিচে, হ্যাঁ, যেমন মনে করেন ওর পাছার ফাটাইয়া লাল করে দিবেন, কিন্তু মানে যাতে রক্ত না বাইরে। হ্যাঁ, রক্ত বাইরে হলে তো আপনার আবার সমস্যা, তাহলে ওর পাছার ভিতরে একটু দিতে হবে, কারণ ওরা বেশি তেল হয়ে গেছে, মানুষের টাকা লুটপাট করে খাইয়া, ঠিকাদারের টাকা খাইয়া, এবং হচ্ছে মানে মানে বেশি হয়ে গেছে, তেল হয়ে গেছে শরীরে। যাক, লাইভের ভিতরে এইসব কথাবার্তা বলা ঠিক না, কারণ আমাদের সাধারণ কর্মচারী ভাইয়েরা আছেন, তারা একটা আশার আলো দেখতেছে। তো আমাদেরকে ওই সময় এইসব কথা না নিয়ে, টেনশন না নিয়ে
আমাদের কাজের কথায় আমরা আসি। প্রিয় ভাইয়ের আমার, তো ঝগড়া করেন না, ঝগড়া করা ভালো না। আমরা আসলে ঝগড়া করতে চাই না, ঝগড়া না। আমাদের সামনের জায়গাতে মানুষগুলো কিন্তু আমাদের প্রতি একটা আস্থা ফিরে এসেছে। মানুষ আমাদের যে আউটসোর্সিং দৈনিক মজুরি আমাদের দিকে সবাই তাকিয়ে আছে, সেই কারণে আসলে এদেরকে নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আলহামদুলিল্লাহ আমাদের লড়াইটা শুরু হয়েছে, আমরা 106 জন মানুষ আছি। একটা বার্তা দিতে চাই আপনাদের, সেই বার্তাটা একটু শুনবেন দয়া করে। কেউ আর কোনো কমেন্ট করেন না, থাক ওইভাবে ওর মতন বক্তব্য হয় দিক। কারণ কথা আছে না, অন্তর জ্বালা রে ভাই, অন্তর পড়ে, ওদের অন্তর পড়ে। কারণ ওরা যখনই আমি দেখছি 2টা ছবি পোস্ট করতে পরে মানে 2টারই মানে দালাল ঠিকাদার মানে যত মানে মানুষের বকাবাদ্য যা আছে, হ্যাঁ সবই দিছে ভাই। তাইলে আর আমরা কি করব? হ্যাঁ মানে আমাদের আর বলার কিছু নাই। কারণ আমাদের প্রতিবাদটা আপনারা করার জন্য ধন্যবাদ। তো যারা আমরাও যদি খারাপ কাজ করি অবশ্যই আমাদের বকা দিবেন, আমরা খারাপ কাজ করলে আমাদেরকেও আপনারা লাঞ্ছিত করবেন। কিন্তু যতক্ষণ পর্যন্তই খারাপ কাজ আমরা করি নাই বা করতে চাইও না, আর যদি করি তাহলে আপনারা আমাদের যে পরিস্থিতি এরকম হবে সেটা আমরা বুঝতে পারি। যে আপনি সবসময় মনে করবেন যে আসলে যদি আপনি সৎ থাকেন, ভালো থাকেন, তাহলে আপনার কোনো ধরনের বিপদ আসবে না। আচ্ছা, যেটা বলতে চাই কাজের কথা, সেটা হলো প্রিয় ভাইয়ের আমার, 17 তারিখে যে শহীদ মিনারে আমাদের প্রোগ্রাম, সেখানে আমাদের জড়ো হওয়ার একটা বিষয় আছে। আমরা কত মানুষ হতে পারি এটা স্যাররা জানতে চায়, কারণ তারা বলে আমাদের নিরাপত্তা দিতে চায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে এবারের মানে লোকবল, এবারের যেই মানে প্রোগ্রাম 17 তারিখের প্রোগ্রাম, সেই 17 তারিখের প্রোগ্রাম আমাদের শহীদ মিনারে যাতে একটা দাঁড়ানোর জায়গা না থাকে, অর্থাৎ পুরো শহীদ মিনারটা যাতে আমরা পুরোটা ভরে ফেলতে পারি। এবং আমাদের এই মানে লোক দেখে এই যে আমাদের যে ঠিকাদারি প্রথা বাতিল হওয়ার, এটা কিন্তু খুবই একদম নিকটতম কাছে। অর্থাৎ আমরা সরকারকে সময় দিচ্ছি। কেন সময় দিচ্ছি? যে সরকার যাতে আমাদের বিষয়গুলো নিয়ে জানে, আর আমরা যে এই কী শক্তিশালী বা কীভাবে শক্তিশালী হইছি এবং সারা বাংলাদেশের যে মানুষ যে আছে, এটা কিন্তু তাদেরকে বোঝা হয়ে গেছে। এখন যেইভাবে হোক আমাদের এই আন্দোলনটাকে যদি আমরা বাঁচাতে চাই, এই আন্দোলনটাকে যদি আমরা মানে ঠিকাদার কথা বাতিল করতে চাই, আপনার উপস্থিতি 100% লাগবে। এবং ওই দিন কিন্তু খোলার দিন, কেউ ঘরে থাকবেন না, জরুরি সার্ভিসগুলো। এবং দয়া করে আমার সাথে কেউ যদি ফোন দেন, তার ফেসবুক আইডিতে আমি গিয়ে দেখব যে 17 তারিখের সমাবেশে আসার জন্য আপনি অন্তত 1 মিনিটের একটা ভিডিও করছেন কিনা। আপনারা কেন প্রচার করেন? আপনারা জানেন যে সরকার কিন্তু মিডিয়াকে না করে দিয়েছে। সরকার মিডিয়াকে না করে দিয়েছে যে আউটসোর্সিং নিয়ে কিন্তু বেশি নিউজ করা যাবে না। তাহলে আউটসোর্সিং নিয়ে যদি নিউজ করা না যায়, তাহলে আমরা যারা আছি, আমাদের যারা ফেসবুক আছে, আমরা তো অন্তত 10,000 মানুষ আছি। আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে আপনি এই 17 তারিখের জন্য আপনি কোনো কমেন্ট করছেন কিনা, ভিডিও করছেন কিনা, রিলস করছেন কিনা, লাইভ করছেন কিনা, বা সরকারকে বুঝাইতে পারছেন কিনা। সারা বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে, সারা বাংলাদেশের মানুষ 17 তারিখে ঢাকায় আসবে, আবার একটা র তুলতে হবে। তাহলে কি হবে? যে সরকার একটা চাপে পড়বে যে না, আসলে ঠিকাদার রাখা যাবে না। ঠিকাদার রাখলেই এরা মানবে না, ঠিকাদার দিয়ে তাদের সাথে আপোষ করা যাবে না। আমরা যা পাইতেছি সেটাতে আমরা খুশি না। আমাদের মানে 7টা দাবি থেকে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটাই হচ্ছে ঠিকাদারি প্রথা বাতিল, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে যাদের আন্দোলনে আসার পরে চাকরি চলে গেছে তাদের, এবং বকেয়া বেতনের জন্য আমরা অলরেডি কাজ করতেছি। আমরা অলরেডি প্রতিদিনই শুনতেছি যে তারা বেতন পাচ্ছে, আলহামদুলিল্লাহ বলতেছে, আমাদের ফোন করতেছে। আর যে জায়গায় সমস্যাগুলো হচ্ছে আস্তে আস্তে সার হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দয়া করে প্রিয় ভাইরা আমার, আগামীকাল অর্থাৎ আগামী যে 17 তারিখ, যে 17 তারিখে প্রত্যেকটা আইডি থেকে আমি পোস্ট দেখতে চাই। রেজুলেশনটা ভালো মতন পড়বেন,
রেজুলেশনটা যেটা বের হয়েছে অনলাইনে পাবেন, ইন্টারনেটে গুগলে গিয়ে আপনি লিখলে পাবেন। হ্যাঁ, যে এবং আমাদের যে চিঠি হয়েছে আমাদের অফিসের থেকে, সেই চিঠি আওলাদ ভাই পোস্ট করে দিবে ইনশাল্লাহ। আর হচ্ছে 17 তারিখের আন্দোলন ঠিকাদার মুক্তির আন্দোলন। ঠিকাদার প্রথা বাতিল হলেই আমরা একটা নিশ্চিন্তে আমরা বাকি সময়গুলো চাকরি করে যেতে পারবো। আর হ্যাঁ, আর এই তো আর কি ভাই, আজকে একটা ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে, অনুরোধ করছি 1 মিনিট। আর যদি কেউ মনে করেন যে আপনারা ভয় পাইতেছেন, যতদিন ভয় পাবেন ততদিন পর্যন্ত এই দাবি থেকে পিছিয়ে থাকবেন। ভয় কি ভাই? আপনি কি কাউকে খুন করছেন? আপনি কি কাউকে হুমকি দিছেন? আপনি কি কারো ঘরে ঢুকছেন বিনা অনুমতি নিয়ে? তাহলে আপনারা কেন ভিডিওটা করতে ভয় পান? আপনি যদি ভিডিওটা করতে না পারেন, আপনার পক্ষ থেকে আপনার ভাইকে দিয়ে ভিডিওটা করান না রে ভাই। আপনার ভাইকে দিয়ে ভিডিওটা তৈরি করেন, আপনার বোনরে দিয়ে ভিডিওটা তৈরি করে দেন, আপনার চাস্তো বাইরে দেও করান। আপনার বন্ধুরা যারা আউটসোর্সিংয়ে নাই কিন্তু আউটসোর্সিংয়ের সাথে জড়িত, যারা আপনার কথা শুনে, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব, হ্যাঁ, অর্থাৎ বাংলাদেশের যে মিডিয়া জগৎটা কিন্তু আউটসোর্সিংয়ের পক্ষে না। তাদেরকে ডাকলে তারা আসে না, তাদেরকে নিষেধ করে দিছে যে আউটসোর্সিং বা কোনো আন্দোলন নিয়ে বেশি নিউজ করা যাবে না। যারা সৎ, যারা শ্রমিকের পক্ষে, যারা মনে করে যে সত্য, তাহলে সেই লোকই শুধুমাত্র আমাদের এই নিউজগুলো করে। কিন্তু বাংলাদেশে দেখেন, আপনার পরিমণি যদি আসে তাহলে ক্যামেরা থাকে 60 থেকে 70টা। আর আমাদেরকে যদি পিটাইয়া রক্তাক্ত করে লাশ ফালায় রাখে, তারপরও তারা কি করে না, নিউজ করে না। তাহলে আমাদের প্রচার আমাদেরই করতে হবে। আমাদেরকে প্রত্যেকের ফেসবুকে গিয়ে লাইভ করতে হবে, 17 তারিখের প্রচার করতে হবে। সরকার যাতে বুঝে এর আগে ঠিকাদারি প্রথা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা। তাহলে সেই কারণে আমাদেরকে অবশ্যই 17 তারিখের আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। আর হচ্ছে আন্দোলন সংগ্রাম যাতে আমরা আরও সুসংগঠিতভাবে করতে পারি, এবং যারা আন্দোলনে আসে নাই তাদেরকে অবশ্যই আন্দোলনে নিয়ে আসতে হবে। এবং এই আন্দোলনের যে একটা তালিকা, আপনারা যে আসবেন, যেমন আমরা রংপুর থেকে আসতেছি, আমরা খুলনা থেকে আসতেছি, আমরা বরিশাল থেকে আসতেছি, আমরা পঞ্চগড় থেকে আসতেছি, আমরা চট্টগ্রাম থেকে আসতেছি। আপনারা একটা তালিকা তৈরি করবেন, সম্ভাব্য একটা তালিকা। সেই তালিকাটা হলে আমাদের জন্য কি লাভ হবে? যদি এই আন্দোলনে আসার পরে আমাদের কোনো একটা ভাইকে যদি পুলিশ ধরে নিয়ে যায় বা অ্যারেস্ট করে, অথবা যদি তাদের এই তালিকা আমার কাছে থাকবে, তাহলে আমরা কত মানুষ আছি এবং কত মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করছি, হ্যাঁ, এই তালিকাগুলো হলে আমাদের জন্য খুবই ভালো হবে। এবং আমরা এবারকার খুব সুন্দরভাবে আন্দোলন করে আমি কথা দিলাম ঠিকাদারি প্রথা বাতিল হবে। ঠিকাদার এই বাংলাদেশে থাকবে না। আর ডেস্কোর যে ঠিকাদার আছেন, ডেস্কো, ডিভিডিসি, তারপরে হচ্ছে নেস্কো, হ্যাঁ, প্রত্যেক ঠিকাদারকে অনুরোধ করে বলছি, হাত জোর করে বলছি, প্রিয় ভাইরা আমার, যদি ফৌজদারি মামলা খেতে না চান তাহলে দয়া করে আগামীকালকে আপনারা আপনাদের কর্মচারীকে ডেকে এনে তাদের যে খালি চেকটা, সেই খালি চেকটা তাদেরকে ফেরত দিয়ে দিবেন। এবং আজকে রেজুলেশনটা মনোযোগ দিয়ে পড়বেন যে প্রত্যেকটা মানুষকে ব্যাংকে টাকা দেওয়ার নিয়ম কিন্তু এখানে আছে। অনিয়ম হলে আপনার লাইসেন্সটা থাকবে না ভাই। আপনি ব্যবসা করতে চাইতেছেন কিন্তু আপনার লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। আর আপনি যদি ফৌজদারি মামলা খেতে না চান, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল স্যারের কাছে গিয়ে আপনাদের বিরুদ্ধে যাতে আমাদের কোনো মামলা করতে না হয়, আপনার ডেস্কো মামলা করবে না, নেস্কো মামলা করবে না, ঐক্য পরিষদ মামলা করবে। আপনাদের লাইসেন্স বাদ হওয়ার জন্য আমরা মামলা করব আপনার বিরুদ্ধে, এবং ড্রাইভের কাছে আমরা অভিযোগ দিব। অভিযোগ দেওয়ার আগে দয়া করে বলতে চাই, আগামীকালকে সুন্দর করে তাদেরকে ডেকে, অথবা
আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে তাদেরকে সুন্দর করে তাদের এই ব্ল্যাঙ্ক চেকগুলো ফেরত দিয়ে দিবেন, অতি দ্রুত দিয়ে দিবেন। তা না হলে আইনগত ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব। এবং ব্যাংকের যে কর্মচারী যারা আছেন তাদেরকে বলতে চাই যে এই 25-এর নীতিমালা হলে আপনাদেরকে এই নীতিমালা অনুযায়ী সরকার বেতন দেয়, এবং ব্যাংকের একটা আইন আছে বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশের আইন মতন যাতে আপনারা সব কিছু পান, আমরা লড়াই সংগ্রামটা আপনাদের পাশে থেকে করব। আর হচ্ছে যে রূপালী ব্যাংক বলেন, সোনালী ব্যাংক বলেন, অগ্রণী ব্যাংক বলেন, জনতা ব্যাংক বলেন, পূবালী ব্যাংক বলেন, সকল ব্যাংকগুলো যাতে একটা নিয়মে চলে, সেই নিয়মটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ম আপনারা জানেন যে তাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। তারা কিন্তু 8 ঘন্টার বেশি কাজ করতে হয় না, তারা শুক্রবারে বন্ধ পায়, শনিবারে বন্ধ পায়, তারা দুপুরের খাবারের টাকা পায়, হ্যাঁ, অতিরিক্ত কাজ করলে অতিরিক্ত বেতন পায়, যেগুলো আমরাও পাই। আমরা যেমন আপনার এই যে ছুটি ছাটা পাই, তারপর হচ্ছে আমাদের বেতন 19,110 টাকা, সেইটা আমরা পাই। হ্যাঁ, কিন্তু এই যে যে জায়গাগুলো অনিয়মগুলো হচ্ছে, যেমন স্বাস্থ্য খাতগুলোতে অনিয়মগুলো হচ্ছে, সবগুলো এই 25-এর নীতিমালা হয়ে গেলে সবাই মানতে বাধ্য। আর আমরা তো সংগঠিত আছি, আপনারা কেন ভয় পান? কারণ এই সংগঠন তো ধ্বংস হয়ে যাচ্ছে না। আর যদি আপনারা চান যে 25-এর নীতিমালা হয়ে গেলে এই সংগঠনের আর দরকার নেই, তাহলে আমরা সংগঠন করারও আমরা দরকার নেই। আমরা আওলাদ ভাই, আমাদের লাইভে সম্ভবত আওলাদ ভাই যুক্ত হয়েছেন, আওলাদ ভাইকে অনুরোধ করব যে সেই রেজুলেশনটা আপনারা প্রকাশ করবেন, এবং কেউ দ্বিধাদ্বন্দ্বে ভুলবেন না। হয়তো এটা নিয়ে ওরা মানে ব্যবসা শুরু করতে চায়, বা একটা মানুষকে উল্টাপাল্টা মানে ইনফরমেশন দিতে চায়, মানে তারা বাড়ি বসে থেকে, ঘরে বসে থেকে, হ্যাঁ, কর্মসূচি ঘোষণা করছে। 4 দিনের আলটিমেটাম কি শেষ হয় নাই ভাই? 4 দিনের আলটিমেটাম শেষ হইব কবে ভাই? আপনার আলটিমেটাম শেষ হলে কি করবেন? কর্মসূচি দিবেন কবে? কর্মসূচির ডেট দেন। তো অনেকেই যুক্ত হচ্ছেন, সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে ছড়িয়ে দেন। আমাদের হচ্ছে প্রচারই প্রসার, যত বেশি প্রচার করবেন ততই আপনারা লাভবান হবেন। আর যত বেশি প্রচার করবেন না, যেমন ইদানিং সবাই ঘুমায় গেছে, আমরা ঘুমায় গেলে সবাই ঘুমায় যায়। ঐক্য পরিষদ মানে জেগে থাকলে আপনাদের আশাটা জেগে থাকে। ঐক্য পরিষদ ঘুমিয়ে পড়লে আপনাদের সব কিছু ঘুমিয়ে পড়ে। আপনারা কি সেটা দেখতে পাচ্ছেন? আমরা যদি ঘুমায় থাকি, হ্যাঁ, ডিবিডিসি রাসেল ভাই, আপনাদের যে ঠিকাদার, সেই ঠিকাদারের মোবাইল নাম্বার আমরা নিছি। আমরা তাদেরকে বলছি অতি দ্রুত যদি আপনাদের যে চেকগুলো নিছে সেই চেকগুলো যদি ফেরত না দেয়, তাহলে ঐক্য পরিষদ আন্দোলন করবে। সেটা ডিবিডিসি করার দরকার নেই, নেস্কোর করার দরকার নেই, ডেস্কোর করার দরকার নেই। আপনাদের হয়ে তাদের বিরুদ্ধে আমরাই লড়াই করব। আপনার এই লড়াইয়ের পিছনে 6 লক্ষ আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা থাকবে। সেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং ব্যাংক বলেন, ফায়ার সার্ভিস বলেন, বিদ্যুৎ বলেন, পানি বলেন, যাই বলেন, সবাই কিন্তু আপনাদের পাশে আছে। প্রজ্ঞাপন কবে দিবে? আশা করি প্রজ্ঞাপন আমাদের এই সপ্তাহে হয়ে যাওয়ার কথা। আমরা যখন একটা রেজুলেশন পাইছি, তাহলে আসার দিনগুলো কিন্তু আমরা আছি। আমাদের কথা কাজে কিন্তু আপনারা সব কিছু মিল খুঁজে পাইতেছেন। তো আপনারা ভাই সবাইকে অনুরোধ করি, আপনারা একটু ফেসবুকে প্রচারণাটা একটু বাড়ান। ঐক্য পরিষদ জেগে থাকলেই আপনাদের স্বপ্ন জেগে থাকবে। ঐক্য পরিষদের ঘুমিয়ে পড়লে আপনারাও ঘুমিয়ে পড়বেন। গ্যাস কোম্পানিতে একটা ভাই লিখছেন, রাফি হাসান ভাই লিখছেন যে এই প্রশ্নটা কোথায় গেল? দাঁড়ান ভাই, আপনার প্রশ্নটা একটু পড়তেছি। কই গেল রে ভাই কমেন্ট আপনার? গ্যাস, আচ্ছা, এই হলুদ লেখাটা, আচ্ছা একটু থামেন। আচ্ছা, গ্যাস কোম্পানিতে যারা সিকিউরিটি চাকরি করেন তারা কি ভাই, এই যে 25-এর নীতিমালাটা হচ্ছে সবার জন্য, প্রত্যেকটা শ্রমিকের জন্য। পানি উন্নয়নের সংস্থা, আচ্ছা, পানির বিষয়গুলো নিয়ে শাহাদাত হোসেন, আমাদের আন্দোলন কমিটির আহ্বায়ক এবং আমাদের সিনিয়র সভাপতি সাহেব, উনিও আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন।
তো অনেকেই লাইভগুলো দেখতেছেন, শাহাদাত ভাইকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। বাবু ভাই টেলিমেডিসিন কি হলো ভাই, কিছু তো বললেন না আমাদের বিষয় ভাই। এইটা আগে বুঝেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু 25-এর নীতিমালার আওতায়। সেখানে আমাদের সিকিউরিটি গার্ড যারা আছেন, যারা কোকার আছেন, যারা ড্রাইভার আছেন, যাদের ড্রাইভারদের একটা যেটা হচ্ছে তারা আগে 80 ঘন্টা অথবা 100 ঘন্টা ওভারটাইম পাইতো, সেইটাকে আরও বাড়ানো হবে। তারপর হচ্ছে বেতন বাড়লে তারা বেতন পাবে। কিন্তু অতি দুঃখের সাথে আমরা বলতে চাই যে ডেস্কোর যে ড্রাইভার ভাইয়েরা আমার আছেন তাদেরকে একটা ষড়যন্ত্রমূলক, যেমন আপনার গাড়ির সাথে তাকে দিয়ে দিছে, এইগুলো একদম অনিয়ম। এই জিনিসগুলো নিয়ে আমাদের আরও কথা বলবো। আমরা আগামী মিটিংয়ে গিয়ে আমরা আপনাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে আমরা পরবর্তী সময় আমরা সেই মন্ত্রণালয়ে বলবো। সেই জায়গায় আবার রেজুলেশনে দেখবেন আপনাদেরকে এই কথাগুলো আমরা বলছি কিনা সেটার প্রমাণ আপনারা পাবেন। এমন তো হলো না যে আমরা এখন আর অর্থ মন্ত্রণালয় চিনি না, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় চিনি না, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় চিনি না। আপনাদের আন্দোলনের কারণে কিন্তু আমরা এই জায়গাগুলোতে এখন যেতে পারি। এখন মন্ত্রণালয়ের প্রত্যেকটা কর্মচারী এখন আমাদের চিনে ফেলছে, অফিসাররা চিনে ফেলছে, আমাদের দাবি দেওয়ার নিয়ে তারা কথা বলতে শুরু করছে। আজকেও সচিবালয়ের ভিতরে কিন্তু শ্রমিকের আন্দোলন হয়েছে, আপনারা জানেন। যে তাহলে বুঝেন সচিবালয়ের ভিতরেও কিন্তু তাদের এই বেতন বৃদ্ধি করার জন্য লড়াই সংগ্রাম চলতেছে। তো পিডিবি রকিব খবর বাবু ভাই, আচ্ছা ধন্যবাদ। কৃষি সম্প্রসারণ, আপনাদের সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে আশা করি। আমরা একটু অপেক্ষা করতেছি, যে এই প্রজ্ঞাপনের আশায় অপেক্ষা করতেছি। আর হচ্ছে প্রজ্ঞাপনের আগেও আমরা যদি যাই বা আমাদেরকে আবার সরকার ডাকতো ভাই 25-এর নীতিমালার 20টা গ্রেডের বেতন কত হবে। গ্রেড তো আমরা যতটুকু জানি আসলে গ্রেডগুলোকে কমানো হইতেছে। আসলে সরকার কি করতেছে যে ভাই, আসলে সরকার কি আমাদেরকে পরে মূলা ধরায় দেয় কি না সেটাই তো বিষয়। আসলে বেতন নাই, যেই জায়গায় বেতন হওয়ার কথা 5 তারিখে সেই জায়গায় বেতন নিয়ে সব জায়গাতেই ঝামেলা হচ্ছে। দৈনিক মজুরি কর্মচারী ভাইদেরকে বেতন দিতেছে না। তারাও একটা বিপদে আছেন। ভাই রেজুলেশনের বিষয় কিছু বলেন। আচ্ছা রফিক ভাই, রেজুলেশনের বিষয় হলো আমরা 23 তারিখে যে সরকারের সাথে 9টা মন্ত্রণালয় যে মিটিংগুলো করছিলাম, আমরা ভিতরে যে আলাপ আলোচনা করছি এবং তারা এই আলোচনাটা গুরুত্ব সহকারে নিছে এবং সেই আলোচনাটা তারা প্রকাশ করছে, এটাকে বলে রেজুলেশন। এখানে আমাদের দেখেন সাকিব ভাই আমাদের পক্ষে কথা বলছে, আনিস ভাইয়ের যে দাবিগুলো সেই দাবিগুলো তারা দিছে, আমরা দাবিগুলো দিছি। এই যে এরকম দাবিগুলো, আমাদের যে 7টা দাবিগুলো, এই যে আমরা দাবিগুলো তারা দিয়ে যে দাবিগুলো, এই দাবিগুলো আমরা তাদেরকে দিছি। এই দাবিগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয় মিটিং হচ্ছে। অর্থ মন্ত্রণালয় স্যার বলছে যে 25-এর নীতিমালা যে সংস্কার করে যে পূর্ণাঙ্গ নীতিমালা হবে, সেই নীতিমালায় অবশ্যই ঠিকাদারি প্রথা বাতিল হয়ে যাচ্ছে এবং আমাদের যে বেতন, সেই বেতনের একটা আমরা যে পে স্কেল থেকে শুরু করে আমরা সব কিছুই আমাদেরকে দেওয়ার একটা আশ্বাস স্যার দিয়েছেন এবং তারই প্রমাণ হচ্ছে আজকে রেজুলেশনে আপনারা পড়লেই বুঝতে পারবেন যে সরকার আমাদের হয়েই কাজ করতেছে। এবং এই রেজুলেশনে বলা আছে যদি কোনো ধরনের অনিয়ম হয় সেই অনিয়মের সাথে দুদক থেকে শুরু করে এবং একটা কমিশন গঠন করা হয়েছে, যে তদন্ত কমিশন কোন জায়গাতে অনিয়মগুলো হচ্ছে সেই অনিয়ম নিয়ে কিন্তু সরকার কাজ করবে। তো সেই কারণে 3 জনের 3 বিশিষ্ট একটা কমিটি হয়েছে, যেমন এই যে চাকরিতে পুনর্বহাল করা, বেতনের সমস্যা এবং এই যে বিভিন্ন জায়গায় অনিয়ম, এই অনিয়মগুলো কে আপনার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে এবং সেই জায়গায় কিন্তু আমি একজন টেকনিক্যাল কমিটির মেম্বার। দোয়া করবেন যে আমরা প্রায় এই কমিটিতে প্রায় আমরা 9 জন, আমরা এই কমিটিতে 9 জন আছি। তো আমাদের যে এনসিবি মাজার ভাই অর্থাৎ শ্রমিক উইংসের প্রধান মাজার ভাই আমাদের পাশে আগে ছিল, কিন্তু এখন আমাদেরকে ওরকম একটা সময় দিতেছে না। উনি বলছেন যে ভাই আপনাকে খোঁচাখুচির কারণে আমরা একটু তাই এই কারণে মনে করেন যে একটু মাজার ভাই একটু রাগ করে হয়তো ওই মিটিংগুলোতে যায় না। তো সেই ক্ষেত্রে আমরা রফিক ভাই, আমি, নাইম ভাই, মুকুলচন্দ্র দেবনাথ, তারপরে হচ্ছে আওলাদ ভাই, তারপরে হচ্ছে এরকম আমরা আরও কয়েকজনে এই টেকনিক্যাল কমিটির মেম্বার হিসেবে আছি।
তো এই মেম্বাররা আমাদের কাজগুলো হচ্ছে এই ধরনের যাদের যে দৈনিক মজুরি প্রকল্পের এবং আউটসোর্সিংয়ের যে এই চাকরিচ্যুত এবং বেতন বকেয়া নিয়ে কিন্তু আমাদের এই টেকনিক্যাল কমিটিটা গঠন করা হয়েছে। তাহলে এই কমিটিকে কিন্তু অর্থ মন্ত্রণালয় আরও বেশি ক্ষমতা প্রদান করলো, যে আমাদের যে স্যার আছে ইমরুল কায়েস স্যারকে আরও বেশি ক্ষমতা প্রদান করা হয়েছে, আমাদের মাহফুজ স্যারকে যুক্ত করা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় থেকে লোকজন আছে। তাহলে আমরা এখন স্বপ্ন দেখতেছি, স্বপ্ন আমরা অবশ্যই বাস্তবায়ন করতে পারবো, স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটতেছে। আমরা দ্বিধাদ্বন্দ্ব না তৈরি করে আমরা সবাইকে বলবো আসেন আরও ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ জাতিকে ধ্বংস করতে পারে না। আর যদি আন্দোলন সংগ্রামগুলোতে আমরা একত্রিত হয়ে আন্দোলন সংগ্রামগুলো না করি তাহলে আমরাও ব্যর্থতা হব। আর কিছু কিছু অনিয়ম আমাদের চোখে ধরা পড়তেছে, সেই অনিয়মগুলো নিয়ে আমরা কাজ করব। আমাদের আরও বহু কাজ রয়ে গেছে, আপনাদের দায়িত্ব দিন দিন আমাদের কাঁধে বেড়ে যাচ্ছে। আর দেখছেন এই যে আমাদের লোকমান ভাই বলছে এই ঠিকাদার কোঠা তারা পদে পদে বহু সমস্যা করে, তারা বৈষম্য ছাড়া আমাদের বাতি খাতা বা পারে, এই যেমন সরকারকে আর কত প্রমাণ দিতে হবে। এই যে অনিয়মগুলো হচ্ছে, এখন কেউ যদি বলে আমরা ততদিন জানতাম না, তাহলে কি করবে? প্রকল্পের জনবল প্রকল্প শেষ হলে চাকরি থাকবে। তো আমরা সেই জায়গায় সুস্পষ্ট বলছি যে একটা প্রকল্প শেষ হলে আপনার আরেকটা প্রকল্প, এই প্রকল্প শেষ হওয়ার ভিতরে কিন্তু আরেকটা প্রকল্প চালু হয়ে যায়। তাহলে প্রকল্প থেকে আরেকটা প্রকল্পে আপনাদেরকে হস্তান্তর করা, এবং হচ্ছে যদি আপনাকে চাকরির নিশ্চয়তা দিতে হয় বা চাকরির নিশ্চয়তা দেয় তাহলে তো আপনাকে অবশ্যই এই যে যেমন আপনার সরকার বলছে যে সর্বজনীয় পেনশন দিবে, তাহলে সর্বজনীয় যদি পেনশন দেয় তাহলে কি আপনার চাকরি যদি চলে যায় 2 বছর পরে, তাহলে আপনাকে কিভাবে সেই পেনশন দিবে? তাহলে সেই ক্ষেত্রে চাকরি যাবে না। বাই প্রকল্প শেষ হলে কি হবে? এক প্রকল্প শেষ হলে অন্য প্রকল্প আপনাদের হস্তান্তর করবে। তারপর হচ্ছে আপনারা একটু ঐক্যবদ্ধ হন, আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা সবসময় আপনাদের প্রকল্পের লোকের পাশে থাকব। আপনারা রাস্তায় নামেন, আপনাদের একটা বড় একটা টিম, সেই টিম আইনি জটিলতায় আছে, তারা মামলা টামলা করার কারণে তারা হচ্ছে যে এই রাস্তায় নামে না, আন্দোলন সংগ্রামে আসে না। তো আমাদের কিছু কিছু প্রকল্পের অনেক ভাইয়ের আছে যারা আমাদের সাথে কন্টিনিউ লড়াই সংগ্রাম করে যাচ্ছে, তাদের জন্য আমাদের কথাগুলো বলতে হচ্ছে। যেমন আমাদের দৈনিক মজুরি অর্থাৎ এটাকে বলা হয় সমসাময়িক শ্রমিক, এই সমসাময়িক শ্রমিকের কথা বাদ করতে হবে। এবং এই যে রেজুলেশনে দৈনিক মজুরিদের কি আলোচনা হয়েছে আমি আশা করি এইটাও আমরা জানতে পাবো, এবং তারা কেন এখন পর্যন্ত প্রকাশ করেনি। অর্থাৎ এই চিঠিগুলো একটু হয়তো কারো দেরিতে গেছে বা কারো পরে গেছে, কিন্তু তারাও প্রকাশ করবে। তাহলে দৈনিক মজুরি বা ওই প্রকল্পের কি হতে যাচ্ছে এই জিনিসগুলো আপনারা করতে পারবেন, মানে আপনারা ওই রেজুলেশনের উপর করতে পারবেন। আর আমরা মনে করি যে প্রকল্পে কিন্তু আউটসোর্সিং, প্রকল্পে যারা আছেন প্রকল্পে কিন্তু অনেক ভাইয়েরা আউটসোর্সিংয়ের প্রকল্প, তাহলে স্থায়ী কাজে অস্থায়ী নিয়োগ দেওয়া যাবে না, এটা সুস্পষ্ট। স্থায়ী কাজে অস্থায়ী নিয়োগ দেওয়া যাবে না, এটা ঠিকাদারের লাইসেন্সে উল্লেখ করে দিছে এইবার এই সরকার। এই আন্দোলনের ফসল হচ্ছে এইটা। ভাই রংপুরে বেতন পাওয়া যাচ্ছে না, একটু বলেন। সবাইকে বলি যে বেতনের একটু অর্থ মন্ত্রণালয়ের চাপের কারণে বা ঝামেলা হওয়ার কারণে, ঠিকাদার নিয়ে বিভিন্ন ধরনের টেন্ডার মতিলতার কারণে টাকাগুলো নিয়ে একটু ঝামেলা হয়েছে। এটা অবশ্যই এই মাসেই সমাধান হওয়া সম্ভব। প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মচারী নিয়োগ আছে, আমাদের এই যে প্রকল্পের আছে, যেমন চারুকলা প্রকল্প, আমরা এটা নিয়ে খোঁজ করছি। এখন হচ্ছে প্রকল্পের নিয়ে, তো প্রকল্পের ভাইদেরকে যে বিষয়গুলো আমাদের সাথে কথা বলতে হবে, তারপরে হচ্ছে একটা নেতৃত্ব জায়গা তৈরি করতে হবে। আপনারা 1-2 জন শুধু লাইভে ঢুকলেন বা এই প্রকল্পের কথাটা বলেন, তারপরে হচ্ছে অনেকেই অনেক কথাগুলো বলতেছে, কিন্তু সব কিছুই হবে আপনারা আমাদের পাশে থাকেন, আপনারা আমাদের কাজ করার সুযোগ দেন, এবং তাহলেই অবশ্যই আমরা সবগুলো সমাধান করার চেষ্টা করব। ভাই জুলাই মাস থেকে বেতন পাই না, বেতনের হবে এই উত্তর আমি দিছি, মানে কমেন্টে একটু পরে আসার কারণে হয়তো মনে হয়। ঠিকাদার থাকলে সমস্যা কখনোই শেষ হবে না, এটা তো 100%।
একদম 100% আপনি বলছেন যে ঠিকাদার থাকলে আমাদের সমস্যা কখনোই শেষ হবে না। তাইলে ঠিকাদার ব্যতীতই আমাদের এই লড়াই সংগ্রামটা করতে হবে, যে যেই কোনো মূল্যে যে কোনো বিনিময় এই ঠিকাদারি প্রথাটাকে আমার বাতিল করতে হবে। তাহলে আমাদেরকে ঠিকাদারি প্রথা বাতিল করার জন্য লড়াই সংগ্রাম করতে হবে এবং নিজেদেরও ঐক্যবদ্ধ হবে, নিজেদের সংগঠন তৈরি করতে হবে। আজকের এই লাইভ থেকে আপনারা সবাই ওয়াদা করেন যে 1 মিনিটের জন্য আপনারা সবাই এই ঠিকাদারি প্রথা বাতিল চাই পোস্টটা করবেন। এবং যেই তোমাদেরকে বলতে চাই প্রিয় ভাইয়েরা, তোমরা ঠিকাদারের আত্মীয় হতে পারো, কিন্তু অনেক ঠিকাদারই চায় তোমাদের চাকরিগুলো স্থায়ী হয়ে যাক। অনেক ঠিকাদার আছে যে আমরাও চাই তাদের চাকরি হয়ে যাক, আমরা ব্যবসা করলে করলাম, না করলে না, কিন্তু তাদেরকে সরকার নিয়ে নিক। অনেক ঠিকাদার বলছে ভাই। তাহলে তোমরা যদি ঠিকাদারের আত্মীয় হয়ে থাকো কোনো সমস্যা নাই, তোমরা ঠিকাদারের বিরুদ্ধে লিখলে তোমার আত্মীয় তোমাকে চাকরি খেতে পারবে না। তাহলে আমাদের লড়াই কিন্তু শেষ হয়ে যায় নাই, লড়াই কিন্তু রয়েই গেল। আমাদের ঠিকাদারের জন্য লড়াই থাকবেই যতক্ষণ পর্যন্ত এই ঠিকাদারি প্রথা বাতিল না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের পকেটে পয়সা না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত এই যে গল্প, এত গল্প, সরকারের গল্প, সরকারের নাটকে আমরা থেমে থাকবো না। আমরা ওই যে টেবিলে ফাইল উঠতেছে, আপনার টেবিল থেকে 1 টেবিল 2 টেবিল 3 টেবিল করে উঠতেছে, সেই আশায় কিন্তু আমরা বসে নাই। তাহলে বসে থাকলে আমরা কর্মসূচি ঘোষণা করতাম না, আমরা 17 তারিখে সমাবেশে ডাক দিতাম না। কেন সমাবেশে ডাক দিতেছি কি আপনারা সেই জিনিসগুলো যদি বুঝতে না পারেন আর যদি আপনারা না জানেন তাহলে কিচ্ছু করার নাই, কিছু বলার নাই। আমরা চাই এলজিডির আউটসোর্সিং প্রকল্পে যারা আছে তাদের বিষয়ে একটু বলেন। এলজিডির আউটসোর্সিং যারা আছে আমি তাদের বিষয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে স্থায়ী কাজে অস্থায়ী নিয়োগ দেওয়া যাবে না। তো আমি সম্ভবত রফিক ভাইও লাইভ করতেছে, আমি একটা মেসেজ পাইলাম এইমাত্র। আপনারা সবাই একটু রফিক ভাইয়ের লাইভে থাকবেন। তো আজকে আর লাইভটা বড় না করে আজকের মতন এখানে সমাপ্ত করে দিচ্ছি। আগামীকালকে কি খবর পাই সেই খবর নিয়ে আগামীকালকে আবার লাইভে আসব। আমরা সবসময় আপনাদের লাইভের মাধ্যমে আমরা জিনিসগুলো আপনাদেরকে জানাই দিব। ভাই আপনি আরিফুল ইসলাম ভাই বলছেন, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ আপনাকে। এলজিডির আউটসোর্সিংয়ের প্রকল্প যারা আছেন তাদের বিষয়ে একটু বলেন ভাই। আচ্ছা এলজিডি ভাই যারা তোমরা আসো ভাই, আমাদেরই ভাই, আমাদের বড় ভাই, তোমাদের কারো চাকরি যাবে না এবং যদি প্রকল্প শেষ হয়ে যায় অন্য প্রকল্পে হস্তান্তর করে তোমাদেরকে চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে। আর যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায় ইনশাল্লাহ তোমার এই ভাই তোমার পাশে থাকবে ইনশাল্লাহ। অর্থ মন্ত্রণালয়ের সচিব স্যার বলেছেন শিক্ষকদের বিষয় বলেছেন এই সরকার নাকি প্রজ্ঞাপন জারি করবে নাকি আগামী নির্বাচনের সরকার করবেন। এই খবর করতে পাইছেন আমি তো জানি না, আমরা জানি যতটুকু প্রজ্ঞাপন হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ রফিক ভাই, লাইভে আমরা সবাই যুক্ত করি। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, আমি সবসময় ওই জায়গায় উত্তর দিই। আমি আপনাদের কমেন্টগুলো পড়ি এবং এই কমেন্টগুলো উত্তর দেওয়ারও চেষ্টা করি। আর আমার প্রতি যদি কেউ ভুল বুঝে থাকেন এবং আমার যদি আচরণে সবাই কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমি রাগে অনেক সময় অনেক কথা বলছি যে আসলে এত কষ্ট করার পরেও যদি কেউ এসে ঐক্য পরিষদের নামে বদনাম করে তাহলে তো সেই বদনামটা আমাদের সহ্য হয় না। আমরা কাজ করার পরে বদনাম কেন হবে? আর বদনাম হলে তো আপনারা আছেন, তো 2-1টা মানে অর্থাৎ ভাত খাইতে লইলেও তো অনেক সময় বাদ 2-1টা পরে, হ্যাঁ, তো ওই 2-1টা বাদে আপনারা যে আমাদের পক্ষে আছেন আপনাদেরকে সেলুট জানাই এবং সবাইকে বলবো 1 মিনিটের ভিডিও ছাড়েন দয়া করে। আমাকে কল দিলে আমি অবশ্যই আপনার ফেসবুকের আইডিতে লিঙ্ক নিব এবং আপনার লিঙ্কে গিয়ে দেখবো যে আপনি সেটা কমেন্ট করছেন কিনা। এটা আমি আপনাদেরকে নির্দেশ দিলাম যে আপনারা 1 মিনিটের জন্য চলো ঢাকায় চলো, হ্যাঁ, শাহবাগের এই যে শহীদ মিনারের আন্দোলন সফল করো, ঠিকাদারি প্রথা বাতিল করো। আমি ঠিকাদার প্রথা বাতিল চাই, আপনি চান তো? এরকম করে আমরা এই 17 তারিখে এই সমাবেশে যাচ্ছি, আপনি যাবেন তো? হ্যাঁ, আসুন আমরা নিজেদের অধিকার আদায় করি। এরকম করে 1 মিনিট অনুপ্রেরণামূলক বক্তব্য, যে মানুষগুলো সাহস পায়, যারা মানে হই রই করে ঈদের উৎসবের মতন, যাতে সবাই এই আন্দোলনে আসে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে
আমরাও দেখাই দিব যে শিক্ষকরা পারছে, আমরা আউটসোর্সিংরাও পারবো। দুনিয়ার মজদুর এক হও লড়াই করো। এবং আমি আজকে একটা চিঠি দিছি, খোলা চিঠি প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষে। সেই চিঠিটা আপনারা একটু শেয়ার করে দিবেন। অলরেডি বিভিন্ন রাজনৈতিক দলের আমাকে ফোন দিচ্ছে এবং ওয়েলকাম, তারা বলছে যে তোমাদের আন্দোলনে আমরা আসব, একত্র ঘোষণা করছি। আমরা আশা করি আমাদের ছাত্র ভাইয়েরাও আমাদের এই দাবিতে আসবে ইনশাল্লাহ।